আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মেডিবির আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জান্নাতুল মাহাতিনা এবং আমি বর্তমানে ঢাকা নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আজকে আমাদের আলোচ্য বিষয় বায়োলজি লেকচার 9। লেকচার 9-এ আমাদের আছে সপ্তম অধ্যায় চলন এবং অঙ্গচালনা, 11 অধ্যায় জিনতত্ত্ব এবং বিবর্তন এবং 12 অধ্যায় প্রাণীর আচরণ। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা পড়ব চ্যাপ্টার 7 চলন এবং অঙ্গচালনা। চলন এবং অঙ্গচালনায় আমরা জানবো কঙ্কালতন্ত্র হিসেবে। কঙ্কালতন্ত্র অস্থি এবং তরুণাস্থি এই দুইটা নিয়ে গঠিত। অস্থি এবং তরুণাস্থি কি? অস্থি হচ্ছে কঠিন যোজক টিস্যু, যোজক টিস্যু, এবং এটি কঠিন মাতৃকায় পূর্ণ থাকে। এবং তরুণাস্থিও কঠিন যোজক টিস্যু, কিন্তু এটি স্থিতিস্থাপক, কিন্তু অস্থি হচ্ছে শক্ত ধরনের। এখন এই দুইটাই ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত। আমরা কিন্তু লেকচার 1-এ জেনেছিলাম যে মেসোডার্ম কি। মেসোডার্ম হচ্ছে, আমরা জানি যে ত্রিস্তরী প্রাণীদের দেহ 3টি স্তরে গঠিত: বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। এবং এই যে অর্থাৎ একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, অর্থাৎ এই মধ্যস্তরটাকে আমরা বলছি মেসোডার্ম। এবং অস্থি এবং তরুণাস্থি এই মেসোডার্ম থেকে উদ্ভূত হয়। এরপর আসি আমরা অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে প্রায় 26 লক্ষ লোহিত কণিকা সৃষ্টি হয়। এটা হচ্ছে অস্থিমজ্জার অর্থাৎ অস্থির একটি কাজ। অস্থির আরো কতগুলো কাজ আছে, যেমন আমাদের দেহে যে সকল সেন্সিটিভ অর্গান থাকে সেসব সেন্সিটিভ অর্গানগুলোকে সুরক্ষা দেওয়া, তারপরে আমাদের চলনে সাহায্য করা। এটা সবচাইতে মেন কাজ হচ্ছে আমাদের দেহের কাঠামো গঠন করা। এই যে আমাদের দেহের একটা নির্দিষ্ট শেপ আছে, এটা কিন্তু এই অস্থির জন্যই তৈরি হয়েছে। তার মধ্যে এই যে অস্থির অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি লোহিত রক্তকণিকা সৃষ্টি করে, এবং সেকেন্ডে প্রায় 26 লক্ষ লোহিত রক্তকণিকা অস্থি দ্বারা সৃষ্টি হয়। পিত্ত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে এডিপোজ কোষ থাকে। মানবদেহে মোট অস্থি 206টি। আচ্ছা, যখন কোনো শিশু জন্ম নেয় তখন কিন্তু তার দেহে 300টি অস্থি থাকে, এবং সেই অস্থিগুলো আস্তে আস্তে যখন মানুষ পূর্ণবয়স্ক হয় তখন তাদের সেই অস্থিগুলো একীভূত হয়ে 206টি অস্থিতে নেমে আসে সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি যে পূর্ণবয়স্ক মানুষে অস্থির সংখ্যা 206টি। কিন্তু যদি বলে যে মানব শিশুতে কতটি অস্থি থাকে, তখন আমরা বলবো 300টি। অক্ষীয় কঙ্কালে 80টি এবং উপাঙ্গীয় কঙ্কালে 126টি। এই যে অস্থি যত অস্থি আছে সব অস্থি নিয়ে আমাদের কঙ্কালতন্ত্র গঠিত, এবং কঙ্কালতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। আর অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল নিয়ে কিন্তু আমাদের কঙ্কালতন্ত্র গঠিত। এর মধ্যে অক্ষীয় কঙ্কাল কোনগুলো? যেগুলো আমাদের বডির একদম সোজাসুজি থাকে। এবং উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে আমাদের এই বডির সোজাসুজি মানে লম্বাকার বডির দুই পাশে যে অঙ্গগুলো থাকে সেটাকে আমরা বলছি উপাঙ্গীয় কঙ্কাল। অর্থাৎ আমাদের হাত পা এগুলো হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কালের অন্তর্ভুক্ত। আর অক্ষীয় কঙ্কালের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জর, তারপরে ভার্টিব্রা এগুলো। এবং উপাঙ্গীয় কঙ্কালের সংখ্যা হচ্ছে 126টি। এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুইটা এমসিকিউ। এবার আসি আমাদের করটিতে। 29টি অস্থি নিয়ে করটি গঠিত। এর মধ্যে আমাদের মাথার খুলি হিসেবে আমরা যতটুকু জানি, অর্থাৎ এই অংশটুকু আমরা বলি করটিকা। এবং করটিকা এবং মুখমণ্ডলীয় অস্থি দুইটা মিলে আমরা একসাথে বলছি করটি। এবং মোট 29টি অস্থি নিয়ে এই করটি গঠিত। এর মধ্যে করটিকাতে আছে হচ্ছে 8টি অস্থি। 6 ধরনের অস্থি থাকে এখানে, যেমন টেম্পোরাল, প্যারাইটাল, অক্সিপিটাল,
স্ফেনয়েড, এথময়েড এবং ফ্রন্টাল। এই 6 ধরনের অস্থি নিয়ে কর্টিকা গঠিত। এর মধ্যে টেম্পোরাল এবং প্যারাইটাল হচ্ছে জোড়ায় থাকে, অর্থাৎ 2টি করে থাকে, এবং বাকি 4টা হচ্ছে একটি করে থাকে। এভাবে 6 ধরনের মোট 8টি অস্থি নিয়ে কর্টিকা গঠিত। এবং মুখমণ্ডলে থাকে আমাদের 14টি অস্থি, এবং 2 কান মিলে থাকে আমাদের মোট 6টি অস্থি। প্রত্যেকটি কানে 3টি করে অস্থি থাকে এবং 2 কান মিলে মোট 6টি অস্থি। এবং একটি থাকে হায়োইড অস্থি। হায়োইড অস্থি নামে একটি অস্থি থাকে, যা কিনা প্রাপ্তবয়স্ক, অর্থাৎ 40 বছরের পরে আমাদের উৎপন্ন হয়। এখন আমরা বলতে পারি যে আমাদের খুলি তো দেখতে পুরোটা একটাই অস্থি মনে হয়, কিন্তু তাহলে আমরা 8টা আলাদা আলাদা অস্থি কিভাবে বলতেছি? এটার কারণ হচ্ছে এই সূচার নামক সন্ধি। এই অস্থিগুলো সূচার নামক সন্ধির মাধ্যমে ঘনভাবে সংলগ্ন থাকে, আর সেই জন্য আমাদের পুরো মাথার খুলিটাকে একটাই অস্থি মনে হয়, কিন্তু আসলে এখানে মোট 8টি অস্থি থাকে। এবার আসি আমরা মেরুদণ্ড। 33টি অস্থি নিয়ে মেরুদণ্ড গঠিত। পূর্ণবয়স্ক থাকে 26টি। সেগুলো হচ্ছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এবং কক্সিজিয়াল। এর মধ্যে সার্ভাইকালের সংখ্যা হচ্ছে 7টি, থোরাসিকের সংখ্যা হচ্ছে 12টি, লাম্বারের সংখ্যা হচ্ছে 5টি, এবং স্যাক্রালের সংখ্যা হচ্ছে 5টি, এবং কক্সিজিয়ালের সংখ্যা হচ্ছে 4টি। এখন এই স্যাক্রাল আর কক্সিজিয়াল পূর্ণবয়স্কে এসে এই 5টি মিলে একটি স্যাক্রাল গঠিত হয়, এবং কক্সিজিয়াল 4টে মিলে একটিতে গঠিত হয়। এভাবে 33টি অস্থি 26টি অস্থিতে পরিণত হয়। তাহলে যদি বলি যে পূর্ণবয়স্কে কতটি মেরুদণ্ড থাকে বা ভার্টিব্রা থাকে, তাহলে আমরা বলবো হচ্ছে 26টি। আর যদি বলি যে শিশু অবস্থায় কয়টি থাকে বা ভ্রূণ অবস্থায় কয়টি থাকে, তাহলে আমরা বলবো 33টি। এবার আসি আমরা মেরুদণ্ডের গঠনে। একটি আদর্শ মেরুদণ্ডে কয়েকটি অংশ থাকে, যেমন 2টি অংশে মূলত ভাগ করা হয়। একটি হচ্ছে আর্চ আর একটি হচ্ছে বডি। এখন এই আর্চ আর বডির মধ্যে এক ধরনের ছিদ্র থাকে, যেটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ছিদ্র বলি। এবং আর্চ এবং বডির মধ্যে সাইডের দিক দিয়ে এক ধরনের ছিদ্র থাকে, যেটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ছিদ্র বলি। এবং আর্চ আর বডির মাঝখানে, ধরি এইটা আমাদের মেরুদণ্ড, এটা হচ্ছে বডি, এইটা হচ্ছে সেই ভার্টিব্রাল ফোরামেন, আর এইটা হচ্ছে আমাদের আর্চ। এখন এই আর্চ আর বডির মাঝখানে একটা ছিদ্র থাকছে, যেটাকে আমরা বলছি ভার্টিব্রাল ফোরামেন। আর যখন 2টা ভার্টিব্রা একসাথে হচ্ছে, তখন এই 2টা ভার্টিব্রার সাইডের দিক দিয়ে এক ধরনের ফোরামেন থাকে, যেটা দিয়ে হচ্ছে রক্তনালিকা বা স্নায়ু এগুলো আসা যাওয়া করে। এই সাইডের ছিদ্রটাকে আমরা বলছি ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ছিদ্র। তাহলে এই ছিল আমাদের মেরুদণ্ডের গঠন। এরপরে আসি আমরা আমাদের বক্ষপিঞ্জর বা অক্ষীয় কঙ্কালের বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর মূলত 3টি অংশ নিয়ে গঠিত, যথা স্টার্নাম, ভার্টিব্রা বা মেরুদণ্ড, এবং বক্ষ অস্থি।
এই বক্ষ অস্থির মধ্যে আমাদের দুইটা অস্থি আছে, একটা হচ্ছে ক্ল্যাভিকল আর একটা হচ্ছে স্ক্যাপুলা। এবং এই ক্ল্যাভিকল দেখতে ইটালিক এফ এর মতো, অর্থাৎ কিছুটা এইরকম। এবং স্ক্যাপুলায় গ্লেনয়েড গহ্বর নামে এক ধরনের গহ্বর থাকে, যেটাতে নাকি আমাদের হাতের হিউমেরাসের মস্তক আটকানো থাকে। এইবার বক্ষপিঞ্জরে থোরাসিক কেজ, বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজ একটি উড়োফলক বা স্টারনাম, 12 জোড়া রিবস এবং 12 জোড়া থোরাসিক কশেরুকা নিয়ে গঠিত। এখন এর মধ্যে স্টারনামের আবার 3টি অংশ রয়েছে, ম্যানোব্রিয়াম, বডি এবং জিফনয়েড প্রসেস। এবং 12 জোড়া রিবস দুই পাশে থাকে, দুই পাশে 12 জোড়া করে মোট 24টি রিবস থাকে। তাহলে কিন্তু আমরা অপশনে এই জিনিসটা খেয়াল করব, অনেক সময় থাকে যে 12 জোড়া, আবার অনেক সময় থাকে 12টি। তো এই বিষয়টা আমরা খেয়াল করব যে 12 জোড়া লেখা আছে নাকি 12টি লেখা আছে। মোট 24টি রিবস হচ্ছে, মোট 24টি। রিবসের আরেকটা নাম হচ্ছে পরশুকা। আর 12 জোড়া থোরাসিক কশেরুকা নিয়ে তো আমরা কথা বললামই। আর রিবস হচ্ছে 3 ধরনের, প্রকৃত, অপ্রকৃত এবং ভাসমান। প্রকৃত রিবস কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের সামনে সামনে স্টারনামের সাথে যুক্ত থাকে এবং পেছনে ভার্টিব্রার সাথে যুক্ত থাকে, সেগুলোকে আমরা বলছি প্রকৃত রিবস। এবং অপ্রকৃত হচ্ছে এগুলো সামনের অংশ সরাসরি স্টারনামের সাথে যুক্ত থাকে না, বরং এগুলো এই প্রকৃত রিবসের লাস্টের যে জোড়াটা প্রকৃত রিবস, অর্থাৎ 7 নাম্বার জোড়া, 1 থেকে 7 নাম্বার রিবস হচ্ছে প্রকৃত রিবস। এখন এই যে 7 নাম্বার জোড়াটা, এটার সাথে হচ্ছে অপ্রকৃত রিবসটা যুক্ত থাকে। এবং ভাসমান হচ্ছে এইটার সামনের অংশ, ভাসমান পরশুকার সামনের অংশ কোনোটার সাথে যুক্ত থাকে না, বরং এটা ভাসমান অবস্থায় থাকে সামনের দিকটা। এর মধ্যে প্রকৃত রিবস তো বললাম যে 7 জোড়া, আর অপ্রকৃত হচ্ছে 8ম, 9ম এবং 10ম জোড়া রিবস হচ্ছে অপ্রকৃত রিবস, আর লাস্টের 2 জোড়া হচ্ছে ভাসমান রিবস। অ্যাসিটাবুলামে ফিমারের মস্তক আটকানো থাকে। এবার আসি আমরা আমাদের নিম্নাঙ্গতে আসার আগে আমরা আসবো আমাদের ঊর্ধ্বাঙ্গ, অর্থাৎ যেটাকে আমরা হাত হিসেবে জানি বা ঊর্ধ্ববাহু হিসেবে জানি। ঊর্ধ্ববাহুতে আমাদের 2টা অস্থি থাকে, যেটা হচ্ছে 3টা অস্থি থাকে, হিউমেরাস, রেডিয়াস ও আলনা। এর মধ্যে বললাম যে হিউমেরাসের মস্তক স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরে আটকানো থাকে, এবং রেডিয়াস এবং আলনার অংশ হচ্ছে এতটুকু। এই এতটুকুতে রেডিয়াস এবং আলনা অবস্থান করে, এবং এই দুইটা কিন্তু একসাথে থাকে। এবং এই রেডিয়াস আলনার পরে থাকে হচ্ছে কার্পাল অস্থি। মোট 8টি কার্পাল অস্থি থাকে 2 সারিতে। কার্পাল অস্থি কোন জায়গাটায় থাকে? সেটা হচ্ছে আমাদের কবজিতে, এবং কবজির পরে আছে হচ্ছে আমাদের হাতে আছে আমাদের মেটাকার্পাল অস্থি। মেটাকার্পাল অস্থি থাকে মোট 5টি, এবং মেটাকার্পালের পরে আমাদের আঙুলে আছে ফ্যালাঞ্জেস নামক অস্থি। আমরা কিন্তু অস্থির সংখ্যাগুলো খুব ভালো করে মনে রাখবো। আর এই ছিল আমাদের ঊর্ধ্ববাহুর পরে আমরা আছি আমাদের নিম্নবাহুর মধ্যে প্রথমে আছে হিপ বোন।
দুই পাশে মোট 3টি করে, ডানে এবং বামে মোট 3টি করে, মোট 6টি অস্থিকে একীভূত করে আমরা একটি অস্থি কাউন্ট করি। অর্থাৎ হিপ বোন যদি আমরা ধরি তাহলে পুরো হিপ বোনটাকে একটাই অস্থি ধরা হয়। এবং এই হিপ বোনের 3টা অংশ আছে, যথা ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। এবং এই তিন ধরনের অস্থি একসাথে মিলে একটা অংশ গঠন করে, একটা গহ্বর গঠন করে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিটাবুলাম। এই অ্যাসিটাবুলামে আমাদের ফিমার, অর্থাৎ আমাদের পায়ের সবচাইতে দীর্ঘ অস্থি ফিমার, সেটার মস্তক আটকানো থাকে। এই তো ফিমার হচ্ছে আমাদের মানবদের সবচাইতে বড় অস্থি। এরপরে আসে হচ্ছে প্যাটেলা। প্যাটেলা কোথায় থাকে? সেটা হচ্ছে আমাদের হাঁটুতে। প্যাটেলা একটি ত্রিকোণাকার সিসাময়েড অস্থি, কারণ এর উৎপত্তি পেশির টেন্ডন থেকে। এটা হবে টেন্ডন। আর পেশির টেন্ডন থেকে উৎপত্তি বলে এটাকে আমরা বলছি সিসাময়েড অস্থি। টিবিয়া, এরপরে আসি আমরা ফিমারের পরে টিবিয়া এবং ফিবুলা। টিবিয়া এবং ফিবুলা। টিবিয়া হচ্ছে ত্রিধার বিশিষ্ট। আমাদের পায়ের উপর দিকে যদি আমরা টাচ করি, আমরা একটা ত্রিকোণাকার অংশ আমরা ফিল করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের টিবিয়া, এবং এটা ত্রিধার বিশিষ্ট। এবং ফিবুলা দেখতে দীর্ঘ যষ্টির মতো, অর্থাৎ লাঠির মতো। আমাদের টিবিয়া ফিবুলার পরে আমাদের পায়ের পাতার উপরে থাকে টার্সাল অস্থি। মোট 60টি টার্সাল অস্থি থাকে। টার্সালের পরে আমাদের পায়ের পাতা যেটা বলি, সেখানে থাকে হচ্ছে মেটাটার্সাল অস্থি। মেটাটার্সাল অস্থিও মেটাকার্পালের মতো 5টি। এবং পায়ের আঙ্গুলের অস্থিগুলোকে আমরা বলছি ফ্যালাঞ্জেস। তাহলে এই ছিল আমাদের অস্থি সম্পর্কে জানা, অর্থাৎ আমাদের পুরো বডির যেসব অস্থি নিয়ে গঠিত সেই সম্পর্কে আমরা জানলাম। এইবার আমরা জানবো অস্থির অন্তর্গঠন সম্পর্কে, অর্থাৎ একটি অস্থি কি কি নিয়ে গঠিত সেই সম্পর্কে। অস্থি মূলত কঠিন মাতৃকায় গঠিত, এবং এটি একটি শক্ত ধরনের অস্থি। যদিও এটি তরল মাতৃকায় গঠিত, তবুও এটা কিন্তু শক্ত ধরনের। এটা হচ্ছে কঠিন মাতৃকায় গঠিত, আর এই জন্য এটা শক্ত ধরনের। এবার অস্থির মাতৃকায় 4 ধরনের কোষ থাকে: অস্টিওপ্রোজেনিটর, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। এবং অস্থির 40% হচ্ছে জৈব পদার্থ এবং 60% হচ্ছে অজৈব পদার্থ। এবং এই অজৈব পদার্থের মধ্যে বিভিন্ন ধরনের লবণ থাকে, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফসফেট ইত্যাদি। অস্থি পেরিওস্টিয়াম নামক দ্বিস্তরী আবরণে আবৃত। কঙ্কালতন্ত্রের মোট ওজনের 80% হচ্ছে নিরেট অস্থি। অর্থাৎ আমরা বলতে পারি যে কঙ্কালতন্ত্রের বেশিরভাগ অংশটাই এই আমাদের কঠিন অস্থি নিয়ে গঠিত বা নিরেট অস্থি নিয়ে গঠিত। এখন আমরা জানবো হ্যাভারসিয়ান তন্ত্র সম্পর্কে। হ্যাভারসিয়ান তন্ত্র কি? যে প্রত্যেকটা অস্থিতে 5 থেকে 15টি ল্যামেলি থাকে। এই 5 থেকে 15টি ল্যামেলি থাকে। এই ল্যামেলিগুলো কতগুলো নালীকে ঘিরে, একটি নালীকে ঘিরে এই ল্যামেলিগুলো অবস্থান করে। একটি নালীকে ঘিরে এই 5 থেকে 15টি ল্যামেলি অবস্থান করে, এবং প্রত্যেকটি ল্যামেলিতে ল্যাকুনা নামক ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর থাকে, এবং এই ল্যাকুনাতেই থাকে হচ্ছে অস্থিকোষ। এই যে আমরা 4 ধরনের অস্থিকোষের নাম বললাম, এই অস্থিকোষগুলা কিন্তু এই ল্যাকুনাতে অবস্থান করে। আর এই যে একটা ল্যামেলিতে অসংখ্য এই ক্ষুদ্র ক্ষুদ্র ল্যাকুনা থাকছে, সেই ল্যাকুনাগুলোকে আবার কানেক্ট করে হচ্ছে ক্যানালিকুলি নামক কতগুলো নালিকা।
তাহলে এই ক্যানালিকুলি, ল্যাকুনা, ল্যামেলি, হ্যাভার্সিয়ান নালী এই 4টা অংশ মিলে আমাদের যে তন্ত্রটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র, এবং এই হ্যাভার্সিয়ান তন্ত্র নিয়ে আবার আমাদের পুরো অস্থিটা গঠিত হচ্ছে। এখন অস্থির কেন্দ্রস্থলে এক ধরনের গহ্বর থাকে, সেটাকে আমরা বলছি মজ্জা গহ্বর। মজ্জা গহ্বরটি লাল বা হলুদ মজ্জায় গঠিত, এবং এই লাল মজ্জার মধ্যেই কিন্তু আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হয়। স্পঞ্জি অস্থি স্পঞ্জ বা মৌচাকের মতো, তাই এদেরকে ক্যান্সেলাস বা ট্রাবিকুলার অস্থি বলা হয়। আচ্ছা, অস্থি কিন্তু দুই ধরনের, একটা এই যে বললাম আমরা কঠিন অস্থি বা নিরেট অস্থি, আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থিটার গঠন কিছুটা আলাদা, কারণ এটা কোনো হ্যাভার্সিয়ান তন্ত্র গঠন করে না। এবং স্পঞ্জি অস্থি স্পঞ্জ বা মৌচাকের মতো, তাই হচ্ছে এদেরকে ক্যান্সেলাস বা ট্রাবেকুলার অস্থি বলে। এবং দেহের 20% অস্থি হচ্ছে এই স্পঞ্জি অস্থি। এগুলোর অবস্থান কোথায়? এগুলোর অবস্থান হচ্ছে আমাদের যে বড় বড় হাড় থাকে বা অস্থি থাকে, যেমন ফিমার, হিউমেরাস, এগুলোর মস্তকের দিকে কিন্তু এই স্পঞ্জি অস্থি অবস্থান করে। এই যে বললাম যে 20% অস্থি হচ্ছে স্পঞ্জি অস্থি। শিশুদের প্রায় সকল অস্থি স্পঞ্জি প্রকৃতির, এবং শিশুরা যখন আস্তে আস্তে প্রাপ্তবয়স্কতে পরিণত হয় তখন তাদের অস্থিগুলো নিরেট অস্থিতে, অর্থাৎ স্পঞ্জি অস্থি থেকে নিরেট অস্থিতে পরিণত হতে থাকে। শিশুদের প্রায় সকল অস্থি স্পঞ্জি অস্থি, এবং পাখিদের কিন্তু সব অস্থি স্পঞ্জি অস্থি। আর স্পঞ্জি অস্থির ভার কিন্তু কম, আর এই জন্য কিন্তু পাখিরা উঠতে পারে সহজেই, যেহেতু পাখিদের সকল অস্থি স্পঞ্জি অস্থি দ্বারা গঠিত। স্পঞ্জি অস্থিতে ক্যালসিয়াম লবণের পরিমাণ কম থাকে। লোহিত মজ্জার হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন মেগাক্যারিওসাইট অণুচক্রিকা সৃষ্টি করে, অর্থাৎ শুধুমাত্র লোহিত রক্তকণিকা না, অণুচক্রিকা সৃষ্টিতেও কিন্তু অস্থি প্রভাব বিস্তার করে। দেহের 97% ক্যালসিয়াম অস্থিতে জমা থাকে। তাহলে আমরা বুঝছি যে আমাদের অস্থির সুস্থতার জন্য ক্যালসিয়াম কতটা গুরুত্বপূর্ণ। অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয়, অর্থাৎ অস্থি যে শুধু সুরক্ষা বা কাঠামো বা চলনে সাহায্য করে তা না, এটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট হচ্ছে তরুণাস্থির দুইটি কোষ, অর্থাৎ তরুণাস্থি কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট নামক দুইটি অস্থি নিয়ে গঠিত। এবং তরুণাস্থিকে যেই পর্দা দ্বারা আবৃত থাকে, তরুণাস্থি যে পর্দা দ্বারা আবৃত থাকে সেটাকে আমরা বলছি পেরিকন্ড্রিয়াম, আর শুধু অস্থি যে পর্দা দ্বারা আবৃত থাকে সেটাকে আমরা বলছিলাম পেরিওস্টিয়াম। ফাইব্রোকার্টিলেজ দেহের সবচেয়ে শক্তিশালী অস্থি। তরুণাস্থি 4 প্রকার: হায়ালিন বা স্বচ্ছ, ইলাস্টিক বা স্থিতিস্থাপক, শ্বেততন্তুময় এবং ক্যালসিফাইড বা চুনময়। আমরা কিন্তু নামগুলো ভালো করে মনে থাকবো, কারণ অপশনে আমাদের যে কোনো একটা নাম আসতে পারে। এবার আমরা চলে আসি পেশিকোষে, অর্থাৎ আমরা এতক্ষণ অস্থি নিয়ে পড়লাম, এখন আমরা পড়বো অস্থির ওপর অংশ অর্থাৎ পেশি, বা যেটাকে আমরা সহজ ভাষায় মাংস বলে থাকি। পেশি প্রত্যেকটা পেশি অর্থাৎ মাংস পেশি কোষ নিয়ে গঠিত, এবং এই পেশি কোষকে মায়োসাইট বলে। পেশি কোষের প্রতিটি কোষ সার্কোলেমা নামক ঝিল্লিতে আবৃত থাকে, এবং এর ভেতরে সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে। অর্থাৎ আমরা নর্মাল কোষের ভেতরে যে মাতৃকাটা থাকে সেটা কিন্তু আমরা সাইটোপ্লাজম হিসেবে জানি, কিন্তু পেশি কোষের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। মায়োফাইব্রিল অ্যাক্টিন ও মায়োসিন নামক প্রোটিন এ আবৃত। মায়োফাইব্রিল হচ্ছে
পেশিতন্তু অর্থাৎ পেশি কোষের ক্ষুদ্রতম সূক্ষ্মতম অংশ, এবং এই মায়োফাইব্রিল অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিনে আবৃত। আর যেহেতু সবচেয়ে ক্ষুদ্রতম অংশ এই প্রোটিন দুইটা দিয়ে আবৃত, এই জন্য এদেরকে সার্কোমিয়ার পেশিতন্তুর কার্যকরী একক বলা হয়। অর্থাৎ সার্কোমিয়ার কি? সার্কোমিয়ার হচ্ছে এই অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন দ্বারা গঠিত হয়, এবং এই জন্যই সার্কোমিয়ারকে পেশিতন্তুর কার্যকরী একক বলা হয়। অর্থাৎ আমরা আবার বুঝি বিষয়টা যে মায়োফাইব্রিল হচ্ছে পেশিতন্তুর ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম অংশ বা সূক্ষ্মতম অংশ, এবং এই সূক্ষ্মতম অংশটা অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিনে আবৃত থাকে, প্রোটিনে গঠিত থাকে, সরি এটা আবৃত না, গঠিত হবে। এবং এই অ্যাক্টিন এবং মায়োসিন একত্রে তৈরি করে হচ্ছে সার্কোমিয়ার, আর এই জন্য সার্কোমিয়ারকে পেশিতন্তুর কার্যকরী একক বলা হয়। এবার আমরা পেশিতন্তুর কয়েকটা সাধারণ ধর্ম সম্পর্কে জানি। শুধু পেশিতন্তু না, মানে যত সকল পেশি আছে, পেশি কিন্তু 3 প্রকার, সেটার বিষয়ে আমরা পরে জানছি। তো এই 3 প্রকার পেশিরই কতগুলো সাধারণ ধর্ম থাকে, যেমন উত্তেজিতা বা এক্সাইটেবিলিটি, এরপরে হচ্ছে অবসাদ বা ফ্যাটিগ, এরপর হচ্ছে টনিসিটি বা পেশি টান, পেশি টান বা টনিসিটি, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, এবং শেষের ধর্মটা হচ্ছে নিঃসারকাল। নিঃসারকালের আরেকটা নাম হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কি? সেটা হচ্ছে প্রত্যেকটা মাংসপেশির কাজ করার জন্য একটি উদ্দীপনা প্রয়োজন, এবং এই উদ্দীপনাটা নির্দিষ্ট সময় পরপর তৈরি হয়, এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে একটি উদ্দীপনা শুরু হলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আর কোনো উদ্দীপনা সৃষ্টি হতে পারে না। এই যে নির্দিষ্ট সময়টুকু, এটাকে আমরা বলছি হচ্ছে নিঃসারকাল বা রিফ্র্যাক্টরি পিরিয়ড। এইটা সবচাইতে সুস্পষ্ট দেখা যায় হৃৎপেশিতে। তো এখন পেশি হচ্ছে 3 প্রকার: মসৃণ পেশি, অমসৃণ পেশি এবং হৃৎপেশি। এর মধ্যে এটা হবে অমসৃণ পেশি। অমসৃণ পেশিতে পেশিতন্তুর আবরণী এন্ডোমাইসিয়াম নামে পরিচিত। অর্থাৎ ধরি এটা একটা পেশিতন্তু, এই পেশিতন্তুকে প্রত্যেকটি পেশিতন্তুকে এই এন্ডোমাইসিয়াম নামক একটি পর্দা দ্বারা আবৃত থাকে, এবং এই অনেকগুলো পেশিতন্তু মিলে একটি বান্ডল গঠিত করে, যেটাকে আমরা বলি ফ্যাসিকুলাস, এবং এই ফ্যাসিকুলাসকে আবৃত করে রাখে পেরিমাইসিয়াম নামক এক ধরনের পর্দা। এবং এইভাবে অনেকগুলো ফ্যাসিকুলাস একসাথে হয়ে গঠিত হয় পুরো মাংসপেশি বা পেশি। তো এই অনেকগুলো বান্ডলকে আবার আবৃত করে রাখে এপিমাইসিয়াম নামক পর্দা। এখন এই সব কয়টা পর্দায় কিন্তু অমসৃণ পেশির অন্তর্ভুক্ত। এরপর আসি আমরা অমসৃণ পেশির কয়েকটা বৈশিষ্ট্যতে। অমসৃণ পেশি কিন্তু সুস্পষ্ট সার্কোলেমা থাকে এবং এরা বহু নিউক্লিয়াস যুক্ত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এরপরে আসি আমরা হচ্ছে অনৈচ্ছিক পেশিতে। অনৈচ্ছিক পেশির আরেকটা নাম হচ্ছে মসৃণ পেশি, এবং এদেরকে ভিসেরাল পেশিও বলা হয়।
এবং অনৈচ্ছিক পেশি কোথায় থাকে সেটা হচ্ছে যেগুলো যেই অংশগুলোকে অর্থাৎ দেহের যে অংশগুলোকে আমরা নিজেদের ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি না। ওইদিকে যে পড়লাম যে হচ্ছে মসৃণ পেশি, এই মসৃণ পেশির আরেকটা নাম কিন্তু ঐচ্ছিক পেশি, এবং এই ঐচ্ছিক পেশিকে আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি। কিন্তু এই যে আমাদের অনৈচ্ছিক পেশি, এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি না, এটা নিজের ইচ্ছা মতো সঞ্চালন হয়, এবং এরা হচ্ছে মসৃণ পেশি, এবং এদের কিন্তু একটি মাত্র নিউক্লিয়াস থাকে। এবার আসি হৃদপেশিতে। হৃদপেশি কোথায় থাকে? আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে আমাদের হৃদপিণ্ডে থাকে, এবং এই হৃদপেশি আমাদের পুরো হৃদপিণ্ডটাকে আবৃত করে রাখে, এবং হৃদপেশির সবচেয়ে ইউনিক একটা বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এবং হৃদপেশির নিঃসারকাল থাকে একটি নির্দিষ্ট সময় পর পর হৃদপেশি উদ্দীপনা পায় এবং রক্ত সঞ্চালনে সহায়তা করে। পিভটের আরেক নাম হচ্ছে ফালক্রাম। আমরা জানি যে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে কতগুলো যান্ত্রিক নিয়ম মেনে চলে, তার মধ্যে ওই যান্ত্রিক নিয়মের একটা বিষয় হচ্ছে পিভট, এবং এই পিভটের আরেক নাম হচ্ছে ফালক্রাম। এখন আমরা অস্থির একটা রোগ না, এটা অ্যাক্সিডেন্ট বলা যায়, কারণ অস্থিভঙ্গ নর্মালি অ্যাক্সিডেন্টের মাধ্যমেই হয়। এছাড়া অস্থির দুর্বলতা অর্থাৎ ক্যালসিয়ামের কমতির জন্য অস্থিভঙ্গ দেখা যেতে পারে, এবং অস্থিভঙ্গ বেশ কয়েক প্রকার হয়, তার মধ্যে একটা হচ্ছে সর্পিলাকার অস্থিভঙ্গ। এটার আরেক নাম হচ্ছে টরশন ফ্র্যাকচার। শিশুদের ক্ষেত্রে গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার বেশি হয়, অর্থাৎ এটাও আরেক ধরনের অস্থিভঙ্গ, এবং শিশুদের ক্ষেত্রে এটা গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার বেশি দেখা যায়।